দুপুরে রাজশাহীর মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। জড়ো হচ্ছেন নেতাকর্মীরা, যাবেন নওগাঁ আর বগুড়াতেও। প্রিয় নেতাকে দেখার জন্য এক নজর, কাছ থেকে কোনোদিন দেখিনি। তারেক রহমানকে ভালোবাসি, ধানের শেষে ভালোবাসি, এই জন্য সকাল সকাল ফজরের নামাজ পড়ি, আল্লাহর নাম নিয়ে বাড়া গেছি। আপামর বাংলাদেশের যে সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, তাদের নেতাকে দেখবে। জামায়াত আমিরের সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, গণতান্ত্রিক অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকার প্রশংসা, দুদেশের আরও সুদৃঢ় সম্পর্কের আশাবাদ। শেরপুরের ঝিনাইগাতিতে সংঘর্ষে জামায়াত নেতার মৃত্যুর পর এলাকায় থমথমে পরিস্থিতি। এখনো হয়নি মামলা, সংঘাতের ঘটনায় গ্রেফতার করা হয়নি কাউকে। সারা দেশে প্রথমবারের মতো ভোট দেবেন ৬,০০০ কারাবন্দী। পোস্টাল ব্যালটের জন্য আবেদন করে অনুমতি পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সহ কয়েকটি দলের নেতারাও। ৫,৯৬০ জন বন্দী এখন এলিজিবল ফর ভোট দেওয়ার জন্য তারা রেজিস্টার। নির্বাচন কমিশনের সাথে কোঅর্ডিনেশন করছি কিভাবে ব্যালটগুলো আমাদের কাছে আসবে এবং আমরা কিভাবে নির্বাচনটা পরিচালনা করব। যমুনা নিউজে আমন্ত্রণ, আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাজশাহীতে আজ নির্বাচনী সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই সমাবেশ ঘিরে ভোর থেকেই নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন সমাবেশ স্থলে। উৎসাহ আগ্রহ নিয়ে তারেক রহমানকে দেখার এবং তার বক্তব্য শোনার জন্য করছেন অপেক্ষা। রাজশাহীতে প্রথমে বিমানবন্দর থেকে হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন তিনি। এরপর যাবেন স্থানীয় মাদ্রাসা মাঠের নির্বাচনী সমাবেশে। ধানের শীষের পক্ষে ভোট চাইবেন তিনি, তুলে ধরবেন জনকল্যাণে আগামীর পরিকল্পনা। রাজশাহীর সমাবেশ শেষে সড়ক পথে তারেক রহমান যাবেন বগুড়ায়। পথে নওগাঁ জেলার এটিএম মাঠের নির্বাচনী সমাবেশে তিনি বক্তব্য রাখবেন। পরে রাতে বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠের সমাবেশে যোগ দিয়ে এই অঞ্চলের প্রথম দিনের কর্মসূচি শেষ করবেন বিএনপি চেয়ারম্যান। পরদিন রংপুরে আবু সাইদের কবর জিয়ারত ও নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে বগুড়ায় রাত্রি যাপন করবেন তিনি। শনিবার বগুড়া থেকে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের সমাবেশে অংশ নিয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান। তারেক রহমান যেদিন থেকে বাংলার মাটিতে পা দিয়েছে, ধানের জোয়ার আরো ফাটে পড়েছে সারা দেশে। ভালোবাসি, ধানের শেষে ভোট দেবো। 17 বছর দিতে পারিনি, জিয়াক দিয়েছি, খালেদা জিয়াক দিয়েছি, এখন তারেক রহমানকে দেবো। এমন দেশকে আমরা চাই, তারেক রহমানের হাত ধরে শক্তি করে আমরা দেশকে সামনের দিক অগ্রসরের জন্য, এটা আমাদের প্রত্যাশা। নতুন বাংলাদেশ বিনির্মাণের যে রূপরেখার মাধ্যমে সেটা বাস্তবায়ন, সেটা প্রতিফলিত কতটুকু পাচ্ছে, সেটা আসলে মানুষ মানে অধীর আগ্রহে বসে আছে বাংলাদেশের মানুষ। দর্শক, তারেক রহমানের নির্বাচনী সমাবেশের সবশেষ তথ্য জানাতে রাজশাহীর মাদ্রাসা মাঠ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। রবিন, নেতাকর্মীদের সমাগম নিশ্চয়ই বাড়ছে, কি বলছেন তারেক রহমানের বক্তব্য শুনতে আসা বিএনপি নেতাকর্মীরা? রাব্বি, বেলা যত গড়াচ্ছে ততই আসলে সেই সমাগমটা বাড়ছে। দিনের শুরু থেকে এই উপস্থিতিটা হচ্ছিল মাদ্রাসা মাঠে, যদিও এখনো বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে বিভিন্ন সড়কে ছড়িয়ে ছিটিয়ে আছে এই জনসমাগম, অর্থাৎ নির্বাচনী সমাবেশকে ঘিরে, তারেক রহমানের সমাবেশকে ঘিরে যে উপস্থিতিটা হয়েছে এই রাজশাহী মাদ্রাসা মাঠে, যেটি হাজী মোহাম্মদ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ। রাজশাহী অঞ্চলের 3টি জেলা, বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর, এই 3 জেলার নেতাকর্মী, সাধারণ মানুষ তাদের উপস্থিতি করবে আজকের এই সমাবেশে। তাদের মধ্য থেকে খানিক আগেই কথা হচ্ছিল রাজশাহী জেলা ছাত্র দলের যিনি সভাপতি শামীম সরকার, তিনি যেমনটি বলছেন যে দীর্ঘ সময় পর আসছেন তাদের প্রিয় নেতা, অর্থাৎ প্রায় 2 দশকের বেশি সময় পর সর্বশেষ এসেছিলেন 2005-এ। এই যে দীর্ঘ সময়, সেই সময়ের মধ্যে একটা প্রজন্মের পরিবর্তন ঘটে গেছে, নতুন একটা প্রজন্মের সূচনা হয়েছে, বা নতুন একটা প্রজন্ম এই রাজনীতি সাধারণ ভোটার হয়ে ওঠা, সেই মানুষগুলো তারেক রহমানকে সশরীরে দেখা, তার বক্তব্য শোনা, এরকম একটি অঞ্চলে এসে সেটি একটা বড় গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বলে মনে করেন তারা। এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির যে সংগঠনগুলো রয়েছে, সেই সব সংগঠনের নেতাকর্মী
নেতাকর্মীরা নিজেরা যেমন উজ্জীবিত, তারা প্রত্যাশা করছেন আগামী দিনে তারেক রহমানের এই নির্বাচন সমাবেশের বক্তব্য, ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোট চাওয়া কিংবা নিজের পরিকল্পনা একেবারে সাধারণ মানুষের কাছে তুলে ধরা, যেটি আগামী নির্বাচনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে ব্যাপকভাবে প্রভাব ফেলবে। রাজশাহী অঞ্চলের প্রায় 39টি সংসদীয় আসন, প্রত্যেকটি সংসদীয় আসনে বিএনপি খুব স্বাভাবিকভাবেই একটি রাজনৈতিক দল হিসেবে নিরঙ্কুশ বিজয় লাভ করতে চায়। তারেক রহমানের এই অঞ্চলে বক্তব্য দেওয়া, উপস্থিতি বা তাকে সরাসরি দেখতে পাওয়ার সুযোগ পাওয়া সাধারণ জনগণের, সেটি সেই নির্বাচনের ফলাফলে একটা ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন স্থানীয় নেতাকর্মীরা। দুপুর 1:45 নাগাদ রাজশাহীতে অবতরণ করবেন, এরপর হযরত শাহ মখদুম মাজার জিয়ারত করে এই নির্বাচনী মাঠের নির্বাচনী সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাব্বি। রবিন, আপনাকে ধন্যবাদ। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সকালে জামায়াতের বসুন্ধরার কেন্দ্রীয় কার্যালয়ে যান মার্কিন রাষ্ট্রদূত। এ সময় বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প বাণিজ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম এবং রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় হয়। মার্কিন রাষ্ট্রদূত দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামায়াতের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। বলেন, আসন্ন নির্বাচন সম্পর্কে জামায়াতের আমিরের দৃষ্টিভঙ্গি শুনেছি। শান্তি ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্য এগিয়ে নিতে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে উপজেলা জামায়াত সেক্রেটারি রেজাউল করিম নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি, আটকও হয়নি কেউ। থমথমে পরিস্থিতি পুরো এলাকায়। রাতে গুরুতর আহত 3 জনকে ময়মনসিংহ মেডিকেলে নেয়ার পথেই প্রাণ হারান রেজাউল করিম। তিনি শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি ছিলেন। বুধবার দুপুরে ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচনী ইস্তেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের মধ্যে শুরু হয় হট্টগোল। মুহূর্তে রূপ নেয় ধাওয়া, পাল্টা ধাওয়া আর সংঘর্ষে। মঞ্চের সামনে রাখা কয়েকশো চেয়ার ভাঙচুর করা হয়, কয়েকটি মোটরসাইকেলে দেওয়া হয় আগুন। এ ঘটনায় দুপক্ষের অন্তত 1/2 শতাধিক নেতাকর্মী আহত হয়। রাজধানীর মিরপুর 10-এ মাল্টিমিডিয়া বাসের উদ্বোধনে কথা বলছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্য। দর্শক, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবশেষ তথ্য তার কাছ থেকে জেনে নেব। সবুজ, বাস উদ্বোধন করে জামায়াতের আমির কি বললেন, বিস্তারিত জানাবেন। রাব্বি, মূলত ঢাকা 15 যে আসন, সংসদীয় আসন, এই আসনটির মূলত ডাক্তার শফিকুর রহমান জামায়াতের যিনি আমির, তিনি এই আসনের প্রার্থী। এইখানে তার নির্বাচনী যে কার্যালয়, প্রধান নির্বাচনী কার্যালয়, সেই কার্যালয় উদ্বোধন করলেন এবং এর পাশাপাশি একটি ডিজিটাল মাল্টিমিডিয়া বাসের তিনি উদ্বোধন করলেন এর মধ্যেই। এবং এই বাসটিতে করেই, অর্থাৎ তিনি তার নির্বাচনী এলাকা এবং ঢাকার অন্যান্য যে আসনগুলো রয়েছে, এই আসনগুলোতে এই মাল্টিমিডিয়া বাসটিতে করে তার যে প্রচারণা, সেই প্রচারণাগুলো চালাবেন। এবং অনলাইন কেন্দ্রিক বা মাল্টিমিডিয়া কেন্দ্রিক যে প্রচারণার ইউনিট রয়েছে একটি, সেই ইউনিটটি মূলত এর মাধ্যমে এই বাসটি থেকেই প্রচারণা চালাবে। এবং এখান থেকে তিনি এই উদ্বোধনের কাজটি এখানে শেষ হলো এবং এখান থেকে তিনি ঢাকা 12 আসনের যে নির্বাচনী কার্যালয়, সেটি উদ্বোধন করবেন। সেটি উদ্বোধনের জন্য এখন মূলত কারওয়ান বাজারের দিকে যাবেন। তার আগে তিনি অফিস যখন উদ্বোধন করেন, তখন গণমাধ্যম অর্থাৎ নেতাকর্মীরা, যেখানে জামায়াত নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন, জামায়াত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি ভাষণ দেন এবং সেখানে তিনি বলছেন যে এই দেশের মানুষ অর্থাৎ পরিবর্তন চায় এবং এই পরিবর্তন আগামী যে 12 তারিখ, সেই 12 তারিখ পরিবর্তনের পক্ষে মানুষ ভোট দিবে। দেশের সম্পদ এবং সম্মান যাদের হাতে, নিরাপদ 12 তারিখ তাদের হাতেই চাবি উঠবে। এবং গতকালকের যে সহিংসতার ঘটনা ঘটেছে শেরপুরে, সেই ঘটনা নিয়েও তিনি তার প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে মূলত দেশের মানুষের প্রতি বা ভোটারদের প্রতি আস্থা না থাকার কারণে গতকালকে বিএনপি পরিকল্পিতভাবে এই হামলার ঘটনা ঘটিয়েছে এবং এটার জন্য তারা যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। রাব্বি।
সবুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি জানাচ্ছিলাম, শেরপুরে বিএনপি জামাত সংঘর্ষে আহত জামাত নেতার মৃত্যুর পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ পর্যায়ে শেরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল। উজ্জ্বল, কেমন দেখছেন এলাকার বর্তমান সার্বিক পরিস্থিতি? নিহত জামায়াত নেতার জানাজা দাফন কখন নাগাদ সম্পন্ন করা হবে জানাবেন? রাব্বি, আপনি জানেন যে গতকালকে ইশতেহার ঘোষণার একটি অনুষ্ঠানকে সামনে বসা নিয়ে কেন্দ্র করে যে অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে, এতে কিন্তু দুই পক্ষের একটি ব্যাপক সংঘর্ষ এবং দফায় দফায় সংঘর্ষে দুই পক্ষে শতাধিক আহত। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় নেওয়ার পথে রেজাউল করিম, যিনি শ্রীবর্দী উপজেলা জামাতের সাধারণ সম্পাদক, তিনি কিন্তু নিহত হয়েছেন। এবং এই ঘটনার পরে জামাত কিন্তু রাতেই শহরে বিক্ষোভ মিছিল করেছেন, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন হয়েছে। আমরা যতটুকু পরিবারের কাছ থেকে জেনেছি, আজকে সকাল 10টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের ময়নাতদন্ত করা হবে এবং তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে জানাজা কখন হবে। তবে এখন পর্যন্ত সেই জানাজার সিদ্ধান্তটি কিন্তু নেওয়া হয়নি বলে আমাকে জানিয়েছে। আমি পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি, পুলিশ সুপার আমাকে জানিয়েছে যে ঘটনার পরে এখন পর্যন্ত দুপক্ষের থেকে কোনো অভিযোগ আসেনি, তবে তারা বিষয়টি দেখভাল করছেন এবং তারা বলছেন এই বিষয়ে আমরা জিরো টলারেন্স, যে যারাই এই ঘটনার পেছনে দায়ী থাক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আরেকটি বিষয় হচ্ছে, ঘটনার পর থেকে কিন্তু ঝিনাইগাতি থমথমে অবস্থা বিরাজ করছে। এখানে কিন্তু মানুষ অনেকটা নীরব হয়ে গেছে এবং এখানে লোকজন চলাচল অনেকটা কমে গেছে। আসলে এই ঘটনার পরপরই এই এলাকায় একটা আতঙ্ক বিরাজ করছে। রাব্বি, এই ছিল আমার কাছে ঝিনাইগাতি সর্বশেষ পরিস্থিতি। উজ্জ্বল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীতে প্রার্থীদের নির্বাচনী প্রচারণার খবর জানাতে খিলক্ষেতের ডুমনি এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। বিজয়, প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি জানাবেন। রাব্বি, যেহেতু নির্বাচনের আর মাত্র কয়েকটি দিন বাকি আছে, আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা কিন্তু জমে উঠেছে। আমার পেছনে যদি একটু দেখাতে চাই, যে আপনি দেখতেই পাচ্ছেন যে বিএনপি থেকে মনোনীত প্রার্থী SM জাহাঙ্গীর, তিনি কিন্তু এই তলনা এলাকার স্কুল রয়েছে সেই স্কুল মাঠ থেকে তার প্রচারণা শুরু করেছেন এবং এখানে তিনি কিছুক্ষণ আগে তার যে নেতাকর্মী আছে এবং ভোটারদের উদ্দেশ্যে তিনি বক্তব্য দিচ্ছিলেন। তিনি জানাচ্ছিলেন যে আগামী 12ই ফেব্রুয়ারি কিন্তু জনগণ আসলে তাদের মতামত প্রকাশ করবে ভোটের মাধ্যমে এবং তার মাধ্যমেই কিন্তু আসলে প্রমাণিত হবে যে কারা আসলে জয়ী হবে এবং তার বলতে চাই যে এখানে তিনি আগামী বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসার মাধ্যমে গণতন্ত্র কীভাবে ফিরে আসবে সেটি কিন্তু এই ভোটের মাধ্যমে আসলে আমরা দেখতে পাবো, এমনটাই তিনি বলেন। এবং তিনি বলেন যে এই এলাকার যত ধরনের সমস্যা আছে সব সমস্যা তিনি সমাধান করবেন যদি 12ই ফেব্রুয়ারি তিনি নির্বাচিত হয়ে আসেন। তো সব কিছু মিলিয়ে যদি বলি রাব্বি, এখানে কিন্তু নির্বাচনী প্রচারণার একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে ব্যান্ড পার্টি সহ তারা প্রচারণা করছে এবং এছাড়াও যদি বলি যে এখানে তারা লিফলেট বিতরণের মাধ্যমে তারা মূলত প্রচারণা করছে। এখানে সরাসরি বিএনপি মনোনীত প্রার্থী SM জাহাঙ্গীর তিনি এখানে এসেছেন এবং তিনি এই এলাকাবাসীকে তিনি তার লিফলেট বিতরণ করছেন এবং জনগণের কাছে ভোট চাইছেন। আমি সব কিছু মিলে যদি বলি, এখন কিন্তু প্রচারণা বেশ তুঙ্গেই বলা চলে এবং তাদের মধ্যে বেশ একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রাব্বি, বিজয়, আপনাকে ধন্যবাদ। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখছেন এক আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, লবণ কিনতে পারবেন, বাচ্চাটাকে নিয়ে হাসপাতালে যেতে পারবেন অসুখ হলে এবং সুবিধা পাবেন, আর বাচ্চাটাকে স্কুলে ভর্তি করবার একটা সুবিধা পাবেন। এই কাজগুলো মহিলারা একটা সুবিধা আলাদা করে পাবেন। আমরা কৃষক ভাইদের যেন ন্যায্য মূল্যে সার পায়, যেন ন্যায্য মূল্যে পানির ব্যবস্থা করতে পারে, ন্যায্য মূল্যে বীজ সেটা পায়, সেটা যেন আমরা আপনার একটা ব্যবস্থা করবো। আমরা কৃষিতে এমন কাজ করতে চাই যে এইবার আলু লাগাইছে মানুষ, ঠিক না? ভাবছে যে গতবার আলুর দাম উঠে গেছিল, ভাবছে এইবারও আলুর দাম উঠে গেছে। কিন্তু আমি আপনাদেরকে বলতেছি, ফোরকাস্ট বলে একটা কথা আছে, আরো বেশি লাগালে মানে কি সাপ্লাই বেশি হবে, আর সাপ্লাই যদি বেশি হয় ডিমান্ড কমবে, অর্থাৎ ওখানে দামটা কমে যাবে।
ওই ভয় পাচ্ছু এইবার ফের আপনার আলুর দাম না পান কি পান, আমার ভয় বললাম আমি এত লাগাইছে শেষে দেখাবে যাবে যে আলু কোল্ড স্টোরেও রাখার জায়গা নাই আর আপনার বিক্রিও হয় না। এটা আমি কৃষক ভাইদেরকে অনুরোধ করবো, কৃষি ডিপার্টমেন্টের অফিসারদেরকে অনুরোধ করবো যে আপনারা কৃষক ভাইদেরকে একটু পরামর্শ দিন। এটাকে বলে ফোরকাস্ট, পূর্বাভাস, যে এবার আলু লাগাইলে সামনের বার দাম পাবেন, এই দাম পাবেননি। এটা আমাদের কৃষি অফিসাররা যদি আপনাদেরকে বলে দেয় তাহলে কিন্তু আপনারা উপকৃত হবেন। আর যদি না বলে তা আপনার তো মায়ের লাগাচ্ছে মহা লাগানো, ফলে কি হলো যে আপনার সাথে বিক্রি হলো না, তাই না? এটা আমি অনুরোধ করবো যে এটা আপনারা কৃষি অফিসার থেকে যে আপনারা একটু বলবেন। আমরা ওই এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন কারাবন্দীরা। সারা দেশে এই সংখ্যা প্রায় ৬,০০০। পোস্টাল ব্যালটে ভোট দেবেন তারা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সহ কয়েকটি দলের নেতারাও ভোট দেওয়ার আবেদন করেছেন। তাদের মধ্যে আছেন শাহজাহান খান, হাসানুল হক ইনু, মেনন সহ ২২ জন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে আবেদন যাচাই বাছাই করে ভোট দেওয়ার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন। বিস্তারিত রাব্বি সিদ্দিকীর রিপোর্টে। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এবারই প্রথম পোস্টাল ব্যালটে কারাবন্দীদের জন্য ভোট দেওয়ার সুবিধা রেখেছে নির্বাচন কমিশন। ইসির নির্দেশনায় সেই প্রস্তুতিও নিয়েছে কর্তৃপক্ষ। দেশের ৭১টি কারাগারে বন্দী রয়েছেন ৮৪,০০০। ইসির নিয়ম মেনে গত ৫ জানুয়ারি পর্যন্ত পোস্টাল ভোটের জন্য আবেদন করেছেন ৬,২৮৪ কারাবন্দী। চূড়ান্ত হয়েছে ৫,৯৬০ জন। এদের মধ্যে রয়েছেন ২২ জন রাজনীতিবিদ, ১৭ জন আমলা ও পুলিশ সদস্য। আইজি প্রিজেন্স জানিয়েছেন আগামী ৩ ফেব্রুয়ারি পোস্টাল ব্যালটে ভোট নেবে কারা কর্তৃপক্ষ। এজন্য প্রতিটি কারাগারে তৈরি করা হচ্ছে নির্বাচনী বুথ। এই কার্যক্রম পরিদর্শনে দেশি বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানো হবে। ট্রেনিং ব্যালট পেপার এবং এনভেলপ চেয়েছি, আমরা ওইটা পেয়ে যাব, হয়তো আজকের মধ্যেই পেয়ে যাব। তাহলে আমরা কিন্তু কারাগারগুলোতে ওই ট্রেনিং খাম এবং ব্যালট এবং ওগুলো আমরা তাদের কাছে পাঠিয়ে দেবো এবং তারা এই এক্সারসাইজ মানে অ্যাকচুয়াল ভোটিংয়ের আগে তারা পুরো জিনিসটা কিন্তু হাতে কলমে দেখবে যে খামটা কীভাবে খুলবে, খামের ভিতর কয়টা ব্যালট থাকবে, কোথায় সিগনেচার করতে হবে, এগুলো তাদের ওরিয়েন্টেড করে দেবে। ভোট দেবেন সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান, সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান, আওয়ামী লীগের সাবেক এমপি সাদেক খান, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। 40 জনের অধিক, আপনি 40+। এমপিও আছে, মন্ত্রী এমপি সচিব আছেন। ৫,৯৬০ জন বন্দী এখন এলিজেবল ফর ভোট দেওয়ার জন্য তারা রেজিস্টার্ড। সো এখন হচ্ছে আমরা পরবর্তী ধাপগুলোতে যাচ্ছি, যে এটা নির্বাচন কমিশনের সাথে কোঅর্ডিনেশন করছি কিভাবে ব্যালটগুলো আমাদের কাছে আসবে এবং আমরা কিভাবে নির্বাচনটা পরিচালনা করব। অনেকের এনআইডি জটিলতা আছে, আবার অনেক বন্দী আশায় আছেন ভোটের আগে জামিনে বের হবেন। এমনটা না হলে বন্দীদের মধ্যে ভোটার সংখ্যা আরো বাড়তো বলছে কারা কর্তৃপক্ষ। রেজিস্ট্রেশনটা করেনি যে হয়তো কোনো কারণে জামিন হলে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনী প্রচারণার খবরাখবর জানাতে জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর ফরাজি। সাগর, জামালপুরের প্রার্থীদের প্রচারণা কতটা জমে উঠেছে, ভোটাররা কি বলছেন, সার্বিক পরিস্থিতি জানাবেন। রাব্বি, নির্বাচনের যে প্রচারণা যেদিন থেকে শুরু হয়েছে তারপর থেকে কিন্তু জামালপুরের প্রত্যন্ত অঞ্চলে ছুটতে শুরু করেছেন এখানকার প্রার্থীরা। আজকে নির্বাচনের প্রচারণার অষ্টম দিন চলছে। সেখানে এই মধ্য যে সময়টি রয়েছে এই সময়টি কিন্তু সেই উৎসব মুখর পরিবেশে কিন্তু চলছে। আমি যদি একটু বলে রাখি, জামালপুরের 5টি আসনে এবার 31 জন প্রার্থী কিন্তু নির্বাচনে অংশ নিয়েছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখান থেকে আমি এখন রয়েছি জামালপুর 2 আসনে। সেই আসনটির 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখন আমরা যেখানে রয়েছি এটি জামালপুরের ইসলামপুরের নাপিতের চর এলাকায়। তো সেই জায়গা থেকে হচ্ছে এখানকার যিনি প্রার্থী রয়েছেন সুলতান মাহমুদ বাবু ধানের শীষের প্রার্থী, তিনি কিন্তু তার গণসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা একটি জিনিস লক্ষ্য করেছি রাব্বি, এই সময়টুকু কিন্তু অর্থাৎ এই তফসিলের পর নির্বাচনে প্রচারণার এই সময়টুকু কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রার্থীদের কাছে। তারা চেষ্টা করছেন ডোর টু ডোর গিয়ে এক একজন ভোটারের কাছে গিয়ে তাদের ভোট প্রার্থনা করার জন্য বা ভোট চাওয়ার জন্য নানা প্রতিশ্রুতি দিচ্ছেন
সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু ভোটাররা আবার উল্টো বলছেন যে যাতে বাস্তবায়ন করা হয়, শুধু যেন মুখেই না থাকে, সেই বিষয়গুলো কিন্তু তারা ভোটাররা তাদের মধ্য থেকে নিশ্চিত করতে চেষ্টা করেছেন। আমি যদি একটু তথ্য জানিয়ে রাখতে চাই যে ইনি এই যে প্রার্থী রয়েছেন জামালপুর 2 আসনের বিএনপির যিনি প্রার্থী রয়েছেন সুলতান মাহমুদ বাবু, তিনি কিন্তু এর আগেও একজন নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। সেই জায়গা থেকে কিন্তু আসলে এই জায়গার যে ভোটাররা রয়েছে তার কাছে কিন্তু প্রত্যাশা অনেকটাই বেশি। পাশাপাশি এখানকার কিছু সমস্যা রয়েছে। এই আসনে নদীভাঙা আসন, শিক্ষা প্রতিষ্ঠানের দিক থেকে কিন্তু সবচেয়ে পিছিয়ে কিন্তু বলাই চলে এই ইসলামপুর অঞ্চল। এই অঞ্চলটি কিন্তু আসলে একটু অন্যভাবে দেখার বলেছেন প্রার্থীরা। আমি যদি আরেকটু দেখাতে চাই যে ভোটারদের কাছে কাছে গিয়ে কিন্তু প্রার্থীর কিন্তু তার যে নির্বাচনী যে প্রচারণা বা তার যে প্রতিশ্রুতি সেগুলো কিন্তু দিচ্ছেন। তো সেই জায়গা থেকে কিন্তু ভোটাররাও, আমি প্রার্থীর সাথে কিছুক্ষণ আগে কথা বলেছি, তিনি কিন্তু জানিয়েছেন যে স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছেন। বিশেষ করে যে এই গণ অভ্যুত্থানের পর এই যে একটি নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়েছে, সেই পরিবেশে কিন্তু সকল প্রার্থী তাদের যে আচরণবিধি মেনে কিন্তু নির্বাচনী প্রচারণা চালিয়ে যেতে পারছেন। তো একটু যদি জানিয়ে রাখি, গতকালকের একটি ঘটনা ঘটেছিল আমাদের ঠিক পাশের জেলায়। সেই কিছুটা উত্তাপ এখানে ছড়ালেও এখন কিন্তু জামালপুরের সার্বিক যে পরিস্থিতি, ভোটের যে পরিস্থিতি, সেটি কিন্তু খুব সুন্দর রয়েছে। ইভেন আচরণবিধি মেনেই কিন্তু প্রার্থীরা তাদের যে প্রচার কার্যক্রম সেটি কিন্তু চালাচ্ছেন। রাব্বি। সাগর, আপনাকে ধন্যবাদ। পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হচ্ছে বিমান দুর্ঘটনায় নিহত ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে। স্থানীয় সময় বেলা 11টায় পুনের বারামতির বিদ্যা প্রতিষ্ঠান মাঠে শুরু হয় তার শেষকৃত্যানুষ্ঠান। এতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর যোগ দেওয়ার কথা রয়েছে। এছাড়াও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস, উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সহ আরও অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ সামিল হবেন অজিত পাওয়ারকে শেষ বিদায় জানাতে। বারামতিতে অজিত পাওয়ারের মরদেহে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। বুধবার পুনের বারামতি বিমানবন্দরে অবতরণকালে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারান বর্ষিয়ান এই রাজনীতিবিদ সহ 5 জন। তার মৃত্যুতে একদিনের সরকারি ছুটি সহ 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত সরকার। ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 53 জনে। এরই মধ্যে 38 জনের পরিচয় শনাক্ত করা গেছে। শনিবারের ভূমিধসে এখনও নিখোঁজ 27 জন। তাদের উদ্ধারে চলছে তল্লাশি অভিযান। ঘন ঘন বৃষ্টিপাত, পুরু কাদামাটির আস্তর, বিধ্বস্ত রাস্তাঘাটের কারণে বাধাগ্রস্ত উদ্ধার কাজ। ড্রোন ও প্রশিক্ষিত কুকুর সহ 8 শতাধিক সেনা সদস্য ও উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। জাভা প্রদেশে আকস্মিক ভূমিধসে কাদামাটির নিচে পুরোপুরি চাপা পড়ে একটি গ্রাম। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে 75 জন। দুর্যোগ প্রবণ এলাকা থেকে বাসিন্দাদের দূরে থাকতে বলা হয়েছে। দর্শক, এই ছিল যমুনা নিউজে